জীবনের এক পর্যায়ে এসে মনে হয় আর নয়, এই গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু করতে হবে। একটা এমন উদাহরণ সৃষ্টি করতে হবে যা ভেঙে দেবে মান্ধাত্তার আমলের সমস্ত গোঁড়া রীতিনীতিকে, সমাজের দেওয়াল বা গতে বাঁধা নিয়মকে। কিন্তু সমাজ শুধু নিয়মে নয়, এক অদৃশ্য আকর্ষণে বাঁধা, যে আকর্ষণ পৃথিবীর অভিকর্ষ শক্তির চেয়েও গভীর। তাকে কি এত সহজে অস্বীকার করা যায়? নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে, একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের শোনাব সাহিত্যিক বিজয়রত্ন মজুমদারের কলমে এক অসামান্য সৃষ্টি, উদাহরণ, শুধুমাত্র আপনাদের জন্য। পৃথিবীতে যাহারা চক্ষু মেলিয়া দেখে ও কান পাতিয়া শোনে, তাহাদের কাছে অবিশ্বাস্য ও অসম্ভব কিছুই থাকিতে পারে না। ষোড়শী কলেজে আসিত। তাহার শাড়ির নিত্য নূতন বর্ণ, নিত্যই নব শব্দ, জুতার বৈচিত্র্য অনন্ত। যে সুগন্ধিটুকু সে ব্যবহার করিত, তাহার গন্ধ চিরদিন অম্লান। সহপাঠিনীদের সঙ্গে ষোড়শীর ভাবও ছিল না, আবার ভাবের অভাবও ছিল না। সহপাঠীদের কাহাকেও যে উপেক্ষা করিত তাও নয়, কাহারও সহিত আলাপও যে করিত তাও নয়। শিক্ষকগণ আসিতেন, বক্তৃতা দিতেন, চলিয়া যাইতেন। ষোড়শী বোধহয় সব শুনিত, সব বুঝিত, কিন্তু কখনো কোনো কথা বলিত না, কোনো প্রশ্ন করিত না, এবং কদাচিৎই প্রশ্নের উত্তর দিত। তবে সে যে ক্লাসে ঘুমাইত না, সেটা সবাই দেখিত। কলেজের স্টিমার পার্টির চাঁদার খাতায় সব শেষ এবং সবচেয়ে মোটা অঙ্ক সহি করিত ষোড়শী। কিন্তু যথাসময়ে যেটি পরিত্যাগ করিবার পূর্বে স্টিমার বংশীধ্বনি করিয়া গলা ধরাইয়া ফেলিল। সবাই আসিল, ষোড়শী আসিল না। পরদিন সহপাঠিনীরা সহপাঠীগণের প্ররোচনায় কৈফিয়ত চাহিলে ষোড়শী শুধু মৃদু হাসিল। কথা কহিয়া জবাব সে দেয় না। শেক্সপিয়ার প্লে, ছাত্রছাত্রীরা অভিনয় করিবে। ইংরেজ শিক্ষক রিহার্সাল দিতেছেন। বিরাট সমারোহ, লাট ও লাটপত্নী উপস্থিত থাকিবেন। সাজসজ্জার মহা আয়োজন চলিতেছে। চাঁদার খাতা ষোড়শীর কাছে গেল। এবার যুবকগণই চাঁদা সাধিতে বাহির হইয়াছেন। ষোড়শী সর্বপ্রথমেই সহি করিল এবং এমন একটা স্থূল অঙ্ক বসাইয়া দিল যে যে লিখিল এবং যে দেখিল দুজনেই বুঝিল যে সে অঙ্কের কাছেও কেহ পৌঁছিবে না। ভাবে ও ভঙ্গিমায় অপার সন্তোষ প্রকাশ করিয়া মধুপের দল গুঞ্জন করিল, আসতে হবে কিন্তু, স্টিমার পার্টির মতো ফাঁকি দিলে চলবে না। ষোড়শী কিন্তু বাক্যে নয়, শুদ্ধ মৃদু হাস্যে জবাব দিল। পুনরায় স্বনির্বন্ধ অনুরোধ, বলুন আসবেন তো। হাসির যদি অর্থবোধ সম্ভব হয়, তাহা হইলে ইহারা নিশ্চিত বুঝিল যে ষোড়শী আসিবে। কিন্তু অর্থ ভুল হইল, কারণ সে আসিল না। ছাত্র এবং ছাত্রী মহলে তাহার না আসা লইয়া দীর্ঘ আলোচনা, বহু মন্তব্য, অনেক প্রিয় ও অপ্রিয় কথা হইল এবং শেষে রেজলিউশন হইল, কেহ তাহাকে আর কোনো প্রশ্ন করিবে না। সে যে আসে নাই, ইহারা যেন তাহা লক্ষ্যই করে নাই, এই ভাবটা ফুটাইতে হইবে। বড় কঠিন। মেয়েরা যদি বা পারিল,
ছেলেরা পারিল না। চিন্ময় অভিনয়ের রাত্রিতে ষোড়শীর জন্য একখানি এবং তাহার পাশে আরও একখানি চেয়ার অতি কষ্টে রিজার্ভ করিয়া রাখিয়াছিল। এমনকি ষোড়শী যে গন্ধ ব্যবহার করে সেই গন্ধ দিয়া সে রুমাল, শার্ট, গেঞ্জি ইত্যাদি সিক্ত করিয়া আসিয়াছিল। হগ মার্কেটে অর্ডার দিয়া একটি বিশেষ রূপের ও আয়তনের বোকে তৈয়ার করাইয়া আনিয়াছিল। একখানি প্রোগ্রামে আতর মাখাইয়া রাখিয়াছিল। বেচারার অনেকগুলি টাকা এইসব কাজে কর্য হইয়া গিয়াছে, কিন্তু তাহাতে কোনো দুঃখ ছিল না। কিন্তু ব্যর্থতার দুঃখ অন্তরে অস্বীকার করা যায় না। পূর্ববর্ণিত রেজলিউশন তাহার অজ্ঞাত ছিল না, কিন্তু পেন্সিল কাটিতে কাটিতে যে সময়ে ষোড়শী ক্লাসের বাহিরে বারান্দায় আসিয়া দাঁড়াইল, পানের পিচ না ফেলিলে চলে না বলিয়া চিন্ময়ও ঠিক সেই সময়তেই বারান্দায় আসিয়া পড়িল। উভয়ের মধ্যে ব্যবধান 1 হাত। আস্তে কথা বলিলেও শোনা যায়। চিন্ময় বলিয়া ফেলিল, কাল প্লেতে এলেন না যে? পেন্সিলের শীষটা যাহাতে সূচের মতো হয় আবার ভাঙিয়াও না যায়, সেই জন্য ষোড়শীকে বিশেষ যত্ন লইতে হইতেছিল। কথা কহিবার অবসর তাহার ছিল না, সুতরাং সে মৃদু হাসিল। চিন্ময় আবার বলিল, আমরা কিন্তু বড্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। অন্যের ডিসঅ্যাপয়েন্টমেন্টে দুঃখ প্রকাশ করা নিয়ম। ষোড়শী আবার সকল নিয়মের বহির্ভূত। ঈষৎ হাস্য করিল। ক্লাস হইতে অনেকেই বাহিরের দিকে চাহিয়াছিল। চিন্ময় থামের আড়ালে আত্মগোপন করিয়াছিল, তাহাকে দেখা যায় না। কিন্তু ষোড়শীর মুখের মৃদু হাসি দেখিয়া দর্শকগণ বুঝিয়া লইতেছিল যে কেহ না কেহ সেখানে আছে এবং প্রশ্ন করিতেছে। সেই কেহ যে কে হইতে পারে ভাবিতে গিয়া অনেকেই শিক্ষকের অস্তিত্ব বিস্মৃত হইল এবং লেকচার তাহাদের কানে শব্দহীন হইয়া পড়িল। এদিকে পেন্সিলের শীষ সরু হইল এবং ভাঙিল না। ষোড়শী ক্লাসের মধ্যে স্বস্থানে আসিয়া বসিল। চিন্ময় রুমাল দিয়া ঠোঁটের পানের দাগ উঠাইতে উঠাইতে ক্লাসে ঢুকিল। মেয়েরা নিজেদের মধ্যে চোখের ভাষায় বলিল, হ্যাংলা। ছেলেরা ভাবিল, ক্লাস কি আজ অফুরন্ত পরমায়ু লইয়া আসিয়াছে? কিন্তু পরমায়ু অফুরন্ত নয়। ঘণ্টা পড়িয়া গেল। ছেলেরা মেয়েরা যাতে না দেখিতে পায় এবং না বুঝিতে পারে এমনভাবে চিন্ময়কে ঘিরিয়া বসিল। সমবেত প্রশ্ন, কেন আসেনি রে, কি বললে? উত্তর আসিল, কথা বললে না, শুধু হাসলে, সেই পেটেন্ট হাসি। অনেকক্ষণ পরে প্রশ্নকারীদের মনে হইল চিন্ময় রেজলিউশন বিরুদ্ধ কাজ করিয়াছে, সুতরাং তাহাকে ধমক দেওয়া হইল। ধমকের উগ্রতা ছিল না, তাই চিন্ময়ও উগ্র হইল না, নতুবা সে কিন্তু উগ্র হইত। সে অপমান সহিয়াছে, আঘাত সহিবার ক্ষমতা তাহার ছিল না। ক্লাস বসিবার পূর্বে একটি তরুণী অভিমান ভরে বলিয়া গেল, কথা রাখতে পারল না তো? তখন সেই মেয়েটি আবার পাশ দিয়া যাইতে যাইতে বলিল, ওই করেই তো ওর দেমাক আপনারা বাড়িয়ে দিচ্ছেন। লজ্জা আড়ষ্ট মুখ তুলিবার অনিচ্ছা সত্ত্বেও জবাব দিবার জন্য মুখ তুলিতে হইল এবং দেখা গেল যে ষোড়শী ছাড়া সব কটি তরুণী তাহার পানে গম্ভীর মুখভাব ও সুগম্ভীর দৃষ্টিতে চাহিয়া আছে। জবাব দেওয়া হইল না।
প্রিন্সিপালের বিদায় সম্বর্ধনা। থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের উৎসাহটাই বেশি। কার্যকরী সমিতি গঠনের পরই প্রস্তাব হইল ষোড়শীর নিকট হইতে চাঁদা লইয়া আত্মসম্মানের গণ্ডে পাদুকাঘাত করা যাইবে না। পরের প্রস্তাবে চিন্ময়কেও সতর্ক করিয়া দেওয়া হইল। খাতা সকলের কাছে গেল, ষোড়শীর কাছে গেল না। ষোড়শী দেখিল, বুঝিল এবং একটু হাসিল। এই হাসিটা অধরে ফুটিল না, ঠোঁটে ফুটিয়া ঠোঁটেই মিলাইয়া গেল। চিন্ময় অতিরিক্ত একখানা নিমন্ত্রণ পত্র লইয়া গোপনে ষোড়শীর মোটর চালকের হাতে দিয়া আসিল। বিদায় সম্বর্ধনা সভা বসিয়াছে। বক্তৃতার দামোদর বন্যা ছুটিয়াছে। প্রিন্সিপাল মহোদয়ের প্রশংসার কুতুব মিনার আকাশ স্পর্শ করিতেছে। একটি লোক রৌপ্য আধারে সজ্জিত স্বর্ণাঙ্কিত কলেবর পুস্তক রাশি আনিয়া টেবিলের উপর রাখিয়া দিল। আধারের গায়ে একটি টিকিট ঝুলিতেছিল। হাজার দুগুণে 2000 চোখের দৃষ্টি সেই দিকে ছুটিল। খুব ছোট অক্ষরে ছোট একটি নাম তাহাতে লেখা ছিল, ষোড়শী দে, থার্ড ইয়ার ক্লাস আর্টস। বিশ্বাসঘাতক কোনো সময়েই বিশ্বাস রক্ষা করিতে পারে না। চিন্ময় এক ফাঁকে ষোড়শীকে বলিল, কত প্রেজেন্টই তো এসেছিল, কিন্তু আপনার শেক্সপিয়ার সেটটা সকলের ওপরে আছে। যে হাসিতে শব্দ নাই, বোধহয় কোনো বিশেষ ভাবও প্রকাশ পায় না এবং যাহার অর্থও হয় না, সেইরূপ একটুখানি হাসি ষোড়শী হাসিল। চিন্ময় বলিল, নিজে এসে দিলে ডক্টর আলেকজান্ডার খুব খুশি হতেন কিন্তু। আবার কোনো কথা না, অর্থহীন সেই হাসি। আমি কিন্তু আশা করেছিলুম। থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন। এইটুকু বলিয়া ষোড়শী চলিয়া গেল। পরীক্ষা হইয়া গেল। ষোড়শী পাশ করিল এবং 4th ইয়ারে উঠিল, কিন্তু কলেজে আসিল না। মেয়েরা বলা বলি করিল, এক আধটা দীর্ঘ নিঃশ্বাস কেহ বা চাপিয়াও ফেলিল। কেহ অন্তরে খুশি হইল, বুঝিল ষোড়শীর বিবাহ হইয়া গিয়াছে, বা বিবাহ হয়তো আশু হইয়াছে। চিন্ময় চিন্তিত হইল। অন্য ছেলেরা চিন্তিত হইল না বটে, তবে গবেষণা করিয়া যাইতে লাগিল। চিন্ময় যত পান খাইত তাহার অর্ধেক খাইত দোক্তা। কলেজের আপিস ঘরে একজন কেরানি খুব পান খাইতেন। হঠাৎ চিন্ময় তাহাকে মুঠা মুঠা পান উপহার দিতে লাগিল এবং অল্প দিনেই দোক্তাতেও পোক্ত করিয়া আনিল। ইহার প্রয়োজন ছিল। ষোড়শীর ঠিকানাটা কেহ জানিত না, সে কাহাকেও বলে নাই। প্রশ্ন করিয়াও নিরর্থক হাসি ছাড়া কোনো জবাবও কেহ পায় নাই। তাহার মোটর গাড়িগুলির নম্বর দেখিয়া মোটর ডাইরেক্টরি খুঁজিলে পাত্তা পাওয়া সম্ভব হইত বটে, কিন্তু কেন জাগে নাই তা জানি না, তবে তরুণদের মাথায় এই বুদ্ধিটা জাগে নাই। চিন্ময় শেষমেশ ঠিকানাটা পাইল, কিন্তু কাহাকেও বলিল না। গেটে দারোয়ান কহিল, দিদিবাবু কাহারও সহিত সাক্ষাৎ করেন না। দারোয়ানগুলি বিশিষ্ট ভদ্রলোক, কথায় নড়চড় করিল না, একদিনেও না, এক মাসেও না। মাসাধিক কাল হাঁটাহাঁটি করিয়া চিন্ময় যাহা দেখিল, শুনিল এবং জানিল, তাহা এই বাড়িতে কর্তা বা গৃহিণী নাই, অর্থাৎ দিদিবাবুই সর্বে সর্বা।
বাড়িটি সুপ্রকাণ্ড, আধুনিক কালের রাজপ্রাসাদই বলা চলে। দিদিবাবুর বিবাহ হয় নাই, হইবেও না, কারণ তিনি বিবাহ করিতেই চান না। এই প্রাসাদাভ্যন্তরে কোনো পুরুষ মানুষের গতিবিধি নাই। বাড়ির মধ্যে চাকর বাকর নাই, চাকরানি ও বাকরানি আছে এবং অনেকগুলি আছে। 3খানি বড়, মাঝারি ও ছোট মোটর গাড়ি আছে। এই রহস্য আচ্ছাদিত বাড়িটার রহস্য ভেদে অসমর্থ হইয়া চিন্ময় আবার কলেজ ও পাঠ্যপুস্তকাদিতে মনোনিবেশ করিয়াছে। যেদিন কলেজ থাকে না এবং পাঠ্যপুস্তকে অরুচি হয়, সেদিন এবং যে রাত্রে ঘুম হয় না আর গরম বোধ হয়, সেই রাত্রে সে চিন্তা করে। সকালে উঠিয়া গরম গরম সিঙাড়া ও চা খায়, খবরের কাগজের ওয়ান্টেড পাঠ করে, কোন চাকরিটা তাহাকে দিলে যোগ্যতার সহিত করিতে পারে তাহারও বিচার বিতর্ক করে। একদিন ওয়ান্টেডের পার্শ্বে দেখিল সরসী দে নাম্নী এক ভদ্রমহিলা একখানি মোটর লঞ্চ কিনিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন। বিস্তারিত বিবরণ সহ সাক্ষাৎ করিতে বলা হইয়াছে। ঠিকানা সেই একই বটে। চিন্ময় পাঠ্যপুস্তকগুলাকে ঠেলিয়া রাখিয়া বাহির হইয়া পড়িল। দারোয়ান এবার ফটক পার হইতে দিল এবং একটি সুসজ্জিত কক্ষে লইয়া গিয়া বসাইল। একটু পরেই সরসী ঘরে ঢুকিয়া তাহাকে দেখিয়া হাসিয়া ফেলিল। চিন্ময় চেয়ার ছাড়িয়া দাঁড়াইয়া উঠিল, তাহাকে বসিতে বলিল। চিন্ময় বসিলে সরসী বলিল, কই, কি পার্টিকুলার্স এনেছেন দেখি। চিন্ময় বলিল, কিসের পার্টিকুলার্স? মোটর লঞ্চের। ও, সেটা আনা হয়নি। তবে আপনাকে দেখতে এলুম। আপনি কলেজ ছেড়ে দিলেন? হ্যাঁ। কেন? ভালো লাগলো না। হ্যাঁ, আমিও ছেড়ে দেব। কেন? ভালো লাগছে না। আপনার পাস্ট টেন্স আর আমার প্রেজেন্ট পারফেক্ট। আসলে আমরা এক। সরসী বসিতে উদ্যত হইয়াছিল, চেয়ার ঠেলিয়া দিল। চিন্ময় বলিল, আমি বলছি কি, আমরা তো একমত পোষণ করি। সরসী প্রস্থানোদ্যত হইয়া হাত তুলিয়া নমস্কার করিতে যাইতেছিল। চিন্ময় বলিল, কাল কি সব পার্টিকুলার্স নিয়ে আসব? থ্যাঙ্কস, আনবেন, নমস্কার। সরসী পর্দা ঠেলিয়া চলিয়া গেল। সমস্ত দুপুর ঘুরিয়া মোটর লঞ্চের সন্ধান ও বিস্তারিত বিবরণ লইয়া চিন্ময় বাসায় ফিরিল। বাসাটা মেসের, কেহ কৈফিয়ত চায় না। মাসিক খরচ বাকি না পড়িলে এবং অসুখে শয্যাশ্রয় না করিলে কে কার খোঁজ করে? অনেকগুলি মোটর লঞ্চের অনেকগুলি ছবি, মূল্যের তালিকা, কলকবজার বিবরণ, এক কথায় যাহাকে ফুল পার্টিকুলার্স বলে, তাহা লইয়া পরদিন চিন্ময় সরসীর সম্মুখীন হইল। কাগজপত্রগুলি দেখিয়া সরসী কহিল, আপনি বিজ্ঞাপনটা বুঝতে পারেননি বলে মনে হচ্ছে। কেন? ইংরেজিতে লেখা বিজ্ঞাপন বুঝতে পারবো না এরকম মনে হওয়াটা কি ঠিক? ইংরেজি ভুলেও যেতে পারেন তো? সরসী মুখ নিচু করিয়া একটু হাসিল, বলিল, নতুন লঞ্চ তো আমি কিনতে চাইনি। চিন্ময় হাসিয়া বলিল, ও এই কথা, সেটা আমার সংস্কার। মহিলারা অন্তত
আমাদের দেশের মেয়েরা সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করেন না, এই হচ্ছে আমার সংস্কার। কেন, তাতে দোষ কি? সেকেন্ড হ্যান্ড কি ভালো জিনিস পাওয়া যায় না নাকি? হয়তো যায়, নয়তো যায় না, কিন্তু কথা তো তা নয়। সেকেন্ড হ্যান্ডেই তাঁদের অরুচি, এই আমি দেখে এসেছি। দোজ বরে বর যতই ভালো হোক, মেয়েরা বিয়ে করতে চায় কি? সরসী মুখটা ফিরাইয়া হাস্যগোপনের চেষ্টা করিতে লাগিল। চিন্ময় কহিল, আপনি রাজি থাকলে সেকেন্ড, থার্ড, ফোর্থ মেনি হ্যান্ড দেখাতে পারি। সেও মুখ টিপিয়া হাসিতেছিল। সরসী অন্যমনস্কের মতো কাগজপত্রগুলা পুনরায় টানিয়া লইয়া দেখিতে দেখিতে বলিল, কত দাম পড়বে বলছেন? চিন্ময় অঙ্ক দেখাইয়া দিয়া বলিল, ওই যে 28,000 টাকা। বড্ড বেশি। সেকেন্ড হ্যান্ড নিলে অনেক কম হয় কিন্তু। সরসী সে কথাটা যেন শুনে নাই, কহিল, নূতন অথচ কিছু সস্তা করে দেয় না? দেয়। চিন্ময় ঢোক গিলিয়া কহিল, কিন্তু গরিবের কমিশনটা মারা যায়। তা আপনি যদি বলেন। আমি এমন অন্যায় বা বলবো কেন? আপনি এত কষ্ট করেছেন। কষ্ট কষ্ট আর কি করলুম? এই আনাগোনা সে তো 2 মাস ধরে করছি। আপনার দারোয়ানদের জিজ্ঞেস করুন না। 2 মাস ধরে? মোটর লঞ্চের বিজ্ঞাপন তো এই 4 দিন হলো বেরিয়েছে। তা ঠিক, তবে আপনি 2 মাস? সে আমার অন্য দরকার ছিল। কি দরকার? বলতেই হবে। না বলবেন কেন? না বলবার কোনো কারণ নেই, অভয় দিলে বলতে পারি। সরসী অভয়বাণী উচ্চারণ করিল না, কিন্তু তাহার নীরবতাকে অভয় মনে করিয়া চিন্ময় কহিল, হঠাৎ কলেজ ছেড়ে দিলেন। কলেজে যেতেন, আর কিছু না হোক চোখের দেখাও তো দেখতে পেতুম। সরসী বাধা দিয়া বলিল, 3 নম্বরের মডেলটা আমার পছন্দ। দামটা একটু বেশি বটে। চিন্ময় কহিল, ওই মডেলেরই সেকেন্ড হ্যান্ড একখানি লঞ্চ আছে। তা বেশি হোক, আমি ওইটাই নেব। তা আমি জানি সেকেন্ড হ্যান্ড আপনাদের জন্য নয়, নেহাত যাদের জোটে না, এই যেমন যারা মেয়ের বিয়ে দিতে পারে না, সেকেন্ড হ্যান্ড বর তারাই খোঁজে। কবে ডেলিভারি পাওয়া যাবে? যবে চাইবেন। যত শীঘ্র হয়। বেশ, তাই হবে। আপনাদের লোক এসে ট্রায়াল দিয়ে যাবে তো? নইলে দাম দেবেন কেন? সই টই করতে হবে? করলে ভালোই হয়। দিন আষ্টেক পরের কথা। চিন্ময় আসিয়া বসিয়া আছে। সরসীর দাসী খবর দিয়াছে মেম সাহেব স্নান করিতে গিয়াছেন, সুতরাং অপেক্ষা করিতেই হইবে। ইত্য বছরে চা, চুরুট সমস্তই আসিয়াছে। চিন্ময় চা খাইয়া ফেলিয়া অন্য বস্তুটির ঘন ঘন সদ ব্যবহার করিতেছে। গুড মর্নিং, এই নিন চেক। সরসী চেক হাতে করিয়া ঘরে ঢুকিল। চিন্ময় চেক লইতে ভুলিয়া গেল। সরসীকে অদ্ভুত দেখাইতেছিল। অদ্ভুত সুন্দর প্রসাধনে সে সজ্জিতা। সরসী বলিল, আপনার কমিশন পেয়েছেন? চেক জমা দিলে পাব।
কত পাবেন? 10%। তা 100-250 টাকা হবে। তবে 12%-এর চেষ্টা করব। মন্দ কি? চিন্ময় চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, মন্দ আবার? আপনি যদি মাঝে মাঝে এমনই সব জিনিস কেনেন, দরখাস্ত বগলে করে আপিস আদালত চষে বেড়াতে হয় না। আপনার কাছে আর কিছু কিনতে আমার ইচ্ছে নেই। আমার অপরাধ? কালবৈশাখী দেখেছেন? অনেক। ছেলেবেলায় পাড়া গাঁয়ে থাকতাম, কালবৈশাখ দেখিনি আবার। সে কালবৈশাখী নয়, ওই নামের কাগজ। কাগজ? দেখিনি তো। নেটিভ কাগজ আমি পড়িনি। যা তা লিখেছে। চিন্ময় চটিয়া লাল হইয়া উঠিয়া বলিল, কি লিখেছে? আমি চুরি করেছি, দাম বেশি নিয়েছি, তার বলতে হয় না? মার্শাল কোম্পানি ইউরোপিয়ান ফার্ম, তারা ছ্যাঁচড়ামি করে না? দাঁড়ান না আপনি, ওইসব যদি লিখে থাকে, মার্শাল কোম্পানি কালই 10 লাখ টাকার ড্যামেজ চেয়ে হাইকোর্টে মামলা রুজু করবে। বাছাধনরা তখন মজা বুঝবেন। ভালোই হলো আপনি বলেছেন। আমি যাবার সময় এসপ্ল্যানেডের মোড় থেকে একখানা, কি নামটা বললেন, কালবৈশাখী না, কালবৈশাখী নিয়ে যাচ্ছি। আজই লায়ন সাহেবকে ট্রান্সলেট করে দেব। কালই দেখবেন কেস ফাইল হয়ে গিয়েছে। ইউরোপিয়ান ফার্ম, ওরা কাউকে রেয়াদ করে না, অন্তত খুব কম হলেও 10 লাখ। না না, সেসব লেখেনি। তবে তবে কি লিখতে পারে? খারাপ লঞ্চ, সেকেন্ড হ্যান্ডকে নিউ বলে বেচা হয়েছে, সে তো একই কথা, সেম ড্যামেজ। না না, তাও নয়। তারা কোম্পানির বিরুদ্ধে কিছু লেখেনি। তাহলে কি আমার বিরুদ্ধে? কি লিখেছে শুনি? আমি জোচ্চুরি করেছি, বেশি কমিশনের লোভে? তাও না। তবে? আপনাকে কাগজটা পাঠিয়ে দিচ্ছি, আপনি পড়ে দেখুন। কাগজ আসিল, পড়া হইল। রাগে চিন্ময়ের মাথা মুড়ো খুঁড়িতে ইচ্ছা হইল না, বরং সে যেন লেখাটা উপভোগ করিল। অনেকবার খবর পাঠাইতে সরসী আসিলে চিন্ময় বলিল, আমি ভেবেছিলুম না জানি কি গালাগাল মন্দ করলে। এ তো গালাগালেরও বেশি। গালাগালের বেশি? কি বলছেন আপনি? সে আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারবো না। তা সত্যি, আপনারই লজ্জা হচ্ছে। বলিয়া চিন্ময় লজ্জায় জড়সড় হইয়া দাঁড়াইয়া উঠিল এবং সবিনয় নমস্কার করিয়া চলিয়া গেল। কয়েকদিন পরে মার্শাল কোম্পানির এক চিঠি চিন্ময়ের কাছে গেল। তাহাতে লেখা যে মহিলাটি মোটর লঞ্চ কিনিয়াছেন তিনি সেলিং এজেন্টকে ডাকিয়াছেন। কোম্পানি তার প্রত্যুত্তরে লিখিয়াছে, কোম্পানির পণ্য বহুবিধ, আরও কিছু অর্ডার আনিলে এজেন্টকে 20% কমিশন দিলেও কোম্পানির আনন্দের সীমা থাকিবে না। চিন্ময় এই চিঠিটি পড়িল এবং সরসীর কাছে গিয়া দুঃখ প্রকাশ করিয়া বলিল, আমাকে সোজা চিঠি লিখিলে আমি ধন্য হতুম। আপনার ঠিকানা কোথা পাব? আপনি তো ঠিকানা রেখে যাননি। সেটা আমার দোষ বটে, কিন্তু ঠিকানা দিই কোন সাহসে বলুন? আপনার দারোয়ানরা আমায় বুঝিয়েছিল পুরুষ মানুষের লেখা বইও আপনি বাড়িতে ঢুকতে দেন না। না না, ওসব বাজে কথা। তাহলে আরও একখানা লঞ্চ কিনবেন, থার্ড হ্যান্ড, অর্থাৎ তেজ বরে বটে, কিন্তু ইন এক্সেলেন্ট কন্ডিশন। আমি তার জন্য ডাকিনি।
চিন্ময় দুঃখিতভাবে বলিল, আমি ভাবলুম গরিবের ভাগ্যে আবার কিছু কমিশন প্রাপ্তি যোগ আছে। আসলে কাল বসে কি বড় জ্বালাচ্ছে। কেন, আবার লিখেছে? হ্যাঁ। তাদের নামে কেস করে দিন। করতে হলে আপনাকে করতে হয়। আমার গ্রাউন্ড কি? সে আপনি জানেন। আমি ভেবে দেখেছি আমার কোনো গ্রাউন্ডই নেই, কেননা যা লিখেছে তা সত্যি হলে আমি বেঁচে যাই। তার মানে? আপনার সঙ্গে আপনি আমাকে, যদি আপনি, ঠিক বলতে পারছি না বটে, কিন্তু আপনি বুঝতে পারছেন তো আমি যা বলতে চাইছি। আমি বিয়ে করব না তা জানেন? শুনেছি। কার কাছে? আপনার দারোয়ানদের কাছে। তাদের সঙ্গে আপনার খুব ভাব বুঝি? গরজে গয়লা চেলা বয় আপনার দারোয়ান, তাই তারা আমার প্রিয়। দেখুন, আমি বিয়ে করব না এটা ঠিক। আমাদের একটা কি দোষ ছিল, তাই আমি আর আমার বাবা সমাজ টমাজ ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে বরাবর একলা থাকি। বাবা মারা গেলেন, তবুও একলা রইলুম, এবং শেষ দিন পর্যন্ত তাই থাকব। বিয়ে আমি করব না। অধীনতা শিকার। ঠিক বলেছেন, বঙ্কিমবাবুর কবিতাতেও আছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়। ওটা বঙ্কিমবাবুর কবিতা নয়, হেমবাবুর কিংবা রঙ্গলালের, ঠিক মনে নেই। আরে ওই একই কথা, কবিতা কবিতা। বঙ্কিমবাবুরও যা, রবিবাবুরও তাই, হেমবাবুরও তাই, আর রঙ্গলালেরও তাই। হ্যাঁ, যা বলছিল, আজকাল মেয়েরাও চান না স্বামীর অধীন হতে, আর পুরুষেরাও চান না হেনপেক্ট হতে। পুরুষরা ওই কথাটাকে ডিকশনারি থেকে তুলে দেবার জন্য উঠে পড়ে লেগেছে, তা বোধহয় জানেন। এখন তো ইকুয়াল স্ট্যাটাস, বিয়ে হলেও উভয় পক্ষ থেকেই সেটা মেনটেন করা যায়। কি করে? বলছি, আপনার দাসীকে একটু চা দিতে বলবেন? থ্যাঙ্কস। ধরুন সমাজ বলছে বিয়ে করো, বেশ করলুম। কাল বলছে কেউ কারো বশ্যতা স্বীকার করো না, বেশ আলাদা থাকলুম। তবে যদি বলেন বিয়েটা করা হলো কেন তাহলে, তার উত্তরে আমি বলবো সংস্কার একটা চলে আসছে, মাত্র সেইটের প্রতি সংস্কার প্রদর্শনার্থ। সংস্কার তো অন্য অনেক কথাও বলে। কি কথা বলে? সংসার করা, ঘর করা, ইত্যাদি ইত্যাদি। সব মানা যায় না। যেমন দেখুন, আপনাদের শাস্ত্র বলে 8-9 বছরের মেয়েদের গৌরী দান করো। কে তা মানে বলুন? নীতিকথায় আছে, পরদ্রব্যেষু লোস্ট্রবৎ। পরের জিনিস ঢিল পাটকেল মনে করে ফেলেই দিন বা পকেটে পুরে ফেলুন দেখি, তখনই হাতে হাত করি। আপনি ওরকম বিয়ে করতে পারবেন? বাই জোভ, ওরকম পাইনি বলেই এতদিন করিনি। যেদিন পাবো সেই দিনই মালা বদল। আর তারপর? তারপর আমি কলেজ যাব। না, কলেজে আর যাব না, এজেন্সি করব, আর তিনি তার যা ইচ্ছে করুন। আই কেয়ার এ ফিগ। আসল কথা কি জানেন, আমি যদি বেবাক বিয়ে না করি, লোকের কাছে গুণে 1000 লক্ষ কোটি কৈফিয়ত দিতে হবে, আর 1000 জন 1000 রকম ভাববে, বলবে, যাই কি কাগজেও লিখবে। আর বিয়ে করে যদি বাস না করি, লক্ষ কোটি লোকেরও লক্ষ কোটি রকম ভাববার উপায় নেই। পরের জন্য মাথা না ঘামিয়ে যারা কিছুতেই থাকতে পারে না, তাদেরও ভাবতে হলে একটা কথাই ভাবতে হবে, যে এদের বনিবনা হয় না তাই আলাদা থাকে, তাছাড়া ভাববার তো আর কোনো উপায় নেই। ওহ, বড্ড চিনি দিয়ে ফেলেছে চাটায়।
আপনি বুঝি একটু চিনি বেশি খান। না না, বদলাতে হবে না। কি আর হয়েছে এতে? আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? কখনো কখনো চায়ে আমি বেশি চিনিও খেয়ে থাকি। যাক, দেখা গেল বাংলায় এমন একজন লোক অন্তত আছেন যিনি ট্র্যাডিশন ভাঙবার জন্য প্রস্তুত। হ্যাঁ, আমি সেই কালা পাহাড়ি বটে। সরসী হঠাৎ বাহিরে রৌদ্র আলোকিত বাগানের পানে চাহিয়া সন্ত্রস্ত হইয়া বলিয়া উঠিল, ও, অনেক বেলা হয়ে গেল দেখছি। হ্যাঁ, আচ্ছা উঠি। নমস্কার। যদি কিছু দরকার হয় খবর দেবেন। এই আমার ঠিকানা। নমস্কার। কালবৈশাখীর ঝড় বড় ভয় দেখায়। পরের সপ্তাহে চিন্ময় আবার চিঠি পাইল, একবার আসিবেন। সুতরাং আসিল। সরসী বলিল, আপনার জন্য একটা কনে ঠিক করেছি, কন্ডিশনাল ম্যারেজ। আপনার মত বদলায়নি তো? না না, আমার গায়ের রং আর মত দুটোই অপরিবর্তনীয়। বিয়ের পরই আপনি কনেকে ছেড়ে চলে যাবেন তো? পরদিন কাল রাত্রি। সেদিনটা যাব না। ফুলশয্যার পরদিন যাব, আর আসবো না। ঠিক আছে, তা হলেই হবে। তা কোণে কোথায়? আছে, তার জন্য ব্যস্ত কেন? কত টাকা চাই বলুন দেখি। এই 100 টাকা হলেই হবে। একটা সিল্কের কাপড়, সিল্কের জামা ও চাদর, আর 2-4 ছড়া মালা বা গুড়ে। অত কমে রাজি হবেন না? আমি বলছি, মেয়েটির বেশ কিছু টাকা কড়ি আছে। আমার সেটার অভাব, কিন্তু টাকার জন্য বিয়ে করা আমি কাপুরুষের কাজ বলে মনে করি। ডাউরি? আমি স্টুডেন্টস অ্যান্টি ডাউরি লীগের ভাইস প্রেসিডেন্ট। তবেই তো মুশকিলে ফেললেন। ঠিক, মুশকিল। মেয়ের মত হচ্ছে, কিছু টাকা কড়ি না দিলে তার স্বামীর উপর সুবিচার করা হবে না। আরে ওই তো নিচ্ছি 100 টাকা। ওটা বড্ড কম। আচ্ছা, 500 রাজি? আচ্ছা, তা একরকম হতে পারে। মেয়েটির সম্বন্ধে কিছু জানতে চান? তাকে দেখতে চান? তাড়াতাড়ি কি, চারি চক্ষুর মিলন তো হবেই। আর জানবার বাকি বাকি রইল। কি জানলেন? কিছুই তো বলিনি। যা বলেছেন তাই যথেষ্ট। মেয়েটি বিয়ে করতে রাজি, ঘর করতে অরাজি। আমিও বিয়ে করব, ঘর করব না। বেশ মিলেছে। মেয়ে এস্টাবলিশ করতে চায় যে স্ত্রীলোক হলেই যে জীবনযাত্রায় পুরুষের গললগ্ন হতে হবে, তার কোনো মানা নেই। এক্স্যাক্টলি। পুরুষও দেখাতে চায় যে স্ত্রীলোক ছাড়াও জীবনযাপন করা যায়। সরসী বলিল, শুনুন তাহলে, সত্যি কথাটা বলি আপনাকে। পুরুষ যাত্রার বড় দম্ভ। তাদের বাদ দিয়ে নারীর জীবনযাত্রা নাকি অচল। এ পর্যন্ত দেখাও গিয়েছে তাই বটে। আমি নতুন একটা এক্সাম্পল সেট করতে চাই যে, না, তা নয়। ভগবান স্ত্রী ও পুরুষকে যেমন আলাদা করে সৃষ্টি করেছেন, তারা আলাদা থাকতেও পারে। আমার কেউ নেই, আমি একা। কাজেই সমাজের ভয় দেখাবার বা জাতে ঠালবার লোকও নেই। বাবার রেখে যাওয়া কিঞ্চিত আছে, তাই নেড়ে চেড়ে বেশ থাকব। সেই জন্যই কিছুদিন কলেজে পড়েছিলুম। ইংরেজি নভেল টভেলগুলো বেশ বুঝতে পারি, ব্যাংকের হিসেব কষতে পারি। সেটুকুই আমার জন্য যথেষ্ট। কলেজে কি কারোর সঙ্গে কথা হয়েছে কোনোদিন? চিন্ময় বলিল,
সেই তো করেছিলেন মুশকিল। কথা কইতেন না বলেই তো কথা কইবার জন্য সবাই ছটফট করত। দুষ্প্রাপ্য দ্রব্যের দিকেই লোক বেশি আকৃষ্ট হয়, তা জানেন তো। সে কথা যাক, আপনি যেমন আপনার কথা বললেন, আমিও তেমনি আমার কথাটা বলি। বিয়ে করবার ইচ্ছে আমারও নেই। 10-15 বছর আগে বিয়ে করবার দরকার লোকের হতো, এখন সে দরকারই কমে গেছে। যেরকম স্ত্রী স্বাধীনতার হাওয়া বইছে। ষোড়শী ছিছি করিয়া উঠিল। চিন্ময় বলিল, আরে আমার কথাটা আগে শেষ করি, তারপর তো ছিছিটা করবেন, যা খুশি করবেন। আমি বলছি, আগেকার কালে মেয়েরা ছিলেন পুরুষদের কাছে রূপকথার রাজকন্যের মতো। তাদের মেঘ বরণ চুল আর কুঁচ বরণ রঙের কথাই শোনা যেত, চোখে কিন্তু দেখা যেত না। তাই তাদের একটিকে পাবার জন্য লোকের আগ্রহের সীমা থাকতো না। এখন পথে ঘাটে ট্রামে বাসে দেখে দেখে অভিনবত্ব আর কিছু নেই, তাই আকর্ষণও কমে গিয়েছে। আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন তো, না আরো একটু খুলে বলি তাহলে? বলিয়া সে একটি সিগারেট ধরাইল। ধরাইয়া গোটা কতক টান মারিয়া ধোঁয়া ছাড়িয়া বলিতে আরম্ভ করিল। একটা দৃষ্টান্ত দিই, শুনুন। সেকালে নিয়ম ছিল, স্বামীতে স্ত্রীতে দিনের বেলা দেখাই হতো না, গভীর রাত্রে দেখাশোনা হতো। সমস্ত দিন পরস্পরের মন পরস্পরের দিকে টানত। অহরহ দেখা না হওয়ার টানটা গভীর আর আন্তরিক হতো। রাত্রের দেখাটা তাই সুখের হতো। এখন দিনে রাতে উঠতে বসতে খেতে শুতে ওর সঙ্গেই থাকেন। ফলে স্ত্রীর মধ্যে যে আকর্ষণের বস্তু, তা ক্রমেই লোপ পেয়ে যাচ্ছে। এরই ফলে পুরুষেরা নারীর অভিনবত্ব ভুলে যাচ্ছে, তার খোঁজই পাচ্ছে না। তাই মেয়েরা হয়ে পড়ছে পুরুষদের কাছে সাধারণ, আর পুরুষেরাও মেয়েদের কাছে সাধারণ ঘরকন্নার জিনিস হয়ে দাঁড়াচ্ছে। এইটাই আমার ভালো লাগে না, আর সেই জন্যেই আমি বিয়ে করব না ঠিক করেছি। কোনো কমন প্লেস কাজ যা সবাই করে, তা করতে আমার ভালো লাগে না। সে তো আপনি কলেজেও দেখেছেন, কোনো ছেলেই সাহস করে আপনার সঙ্গে কথা কইতে আসতো না। আর আমি... ষোড়শী বলিল, অনেক বেলা হয়ে গেল, এক কাজ করুন, আপনি আমার এখানেই দুটি... না না, সেটা বড্ড কমন প্লেস কাজ, আমার এই বিষয়টাও ভালো লাগে না। অবশেষে ফুলশয্যার রাত্রি উপস্থিত। বড় কোণে পেশেন্স খেলিয়া কাটাইয়া দিল। 2-1বার ডামি রাখিয়া ব্রিজ খেলাও হইয়াছিল। রাত্রি প্রভাত হইল বলিয়া এই খেলাটা জমিল না। চা আসিল, খাওয়াও হইয়া গেল। চিন্ময় বলিল, তুমি আমার জীবনের আদর্শটাকে রূপ দিয়েছ, তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো। ষোড়শী কহিল, কিছু না বললেই আমি ভালো বুঝতে পারব। আপনাকে না পেলে আমিও লক্ষ্যভ্রষ্ট হতুম। দুজনে একমত হইয়া বলিল, ভবিষ্যৎ বংশীয়েরা বুঝিবে যে জগতে স্ত্রী পুরুষের এবং পুরুষে স্ত্রীর উপর নির্ভরশীল না হইলেও জগৎ অচল হয় না। আপনি এখন কোথায় যাবেন? কেন, মেসে। কি করবেন? স্নান করব, খাবো, তারপর অ্যাপ্লিকেশন লিখে আপিসে আপিসে ঘুরব। শেষেরটা না করলে হয় না? দিন কতক নিশ্চয়ই হতে পারে, 500 টাকার ব্যালেন্সটা কিছু আছে। মাঝে মাঝে সকালের দিকে আসবেন। কেন, দুপুরের দিকে? সকালটাই ভালো। বেশ।
8 দিন পরে বেলা 7টা ষোড়শী বিছানায় আড়মোড়া ভাঙিতেছিল। দাসী চিন্ময়ের আগমন বার্তা জ্ঞাপন করিল। সেইখানেই ডাক পড়িল। খবর ভালো? চিন্ময় আসিয়াছে। হ্যাঁ, কাল রাত্রে ভালো ঘুম হয়নি, আজ সেই জন্য এখনো বিছানায় পড়ে আছি। ঘুমের অত্যন্ত অন্যায় না হওয়া, তা হলো না কেন? কে জানে, রাজ্যের স্বপ্ন সারা রাত জ্বালাতন করেছে। চা খাবেন? হাত ঘড়িটা দেখিয়া চিন্ময় বলিল, হুকুম করো, চোঁ করে এক চুমুকে টেনে নি। 8টায় স্নান করি, 8:30টায় নাকে মুখে গুঁজে ছুটতে হয়। কোথায়? আপিসে। চাকরি হয়েছে নাকি? হ্যাঁ। কত টাকা মাইনে? 30। কথা বহুক্ষণ নিস্তব্ধ। কি করতে হয়? রেকর্ড কিপার, বাংলা বা ফার্সি ভাষায় দপ্তরি। ঘরে সূচিপতনেরও শব্দ শোনা যায়। ওই যা, 8টা বেজে গেল, উঠলুম। একটু বসুন। সাহেবটা বড্ড বাজি। চাকরি ছেড়ে দিন। আরে হাতের লক্ষ্মী। আমি 200 টাকা করে দেব। স্ত্রী দত্ত অর্থ নেব না, প্রতিজ্ঞা। চললুম। আবার কবে আসবেন? দেখি। আজ তো রবিবার, আজ এত উঠবার তাড়া কেন? আমার আবার রবিবার? গেরনের দিন, মেসে হাঁড়ি ফেলছিল, রান্না হয়নি বলে একটু দেরিতে গেছিলুম। টেসু সাহেবটা 2 দিনের মাইনে ফাইন করলে, আবার গাল দিতে এসেছিল। আমি বললাম, মাইনে যত খুশি কাটো, নো গালাগাল। বেটা চটে আছে, কোন দিন হয়তো বলে বসবে, ইয়োর সার্ভিস নো লঙ্গার রিকোয়ার্ড। ও চাকরি ছেড়ে দিলেই তো হয়। আরও একটা না পেলে? বিদেশে জমিদারি এস্টেটে কাজ করবেন। কি কাজ? ম্যানেজারি। রুক্মিণীর কাছে আমার একটা জমিদারি আছে। ম্যানেজার মারা গেছে, লোক নিতে হবে। কত মাইনে? ষোড়শী হাসিল, বলিল, কত হলে আপনার চলে? 200 টাকা। আগের ম্যানেজার কত পেত? 300। গ্রেড হচ্ছে 200 থেকে 300। ভয় নেই, আপনার জন্য বিশেষ ব্যবস্থা কিছু করছি নে। তা না করলেই আমি খুশি হব। কবে যেতে হবে? কালই যেতে পারবেন। আমি নায়েবকে চিঠি পাঠিয়ে দিই। আপনাকে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে কি? হ্যাঁ, তা দিতে হবে বই কি। বেশ, কাল সকালেই। আচ্ছা, আমি আপনার মেসে যেতে পারি? পারো, কিন্তু কেন? চিঠিটা দিয়ে আসবো, আপত্তি নেই তো? না। একদিন ষোড়শী মেসে এলো। ও মা, এই ঘরে মানুষ থাকে? 21 টাকা 8 আনা মাইনে যে পায়, সে থাকতে পারে। কিন্তু আমার তো একটা। চিন্ময় হাসিয়া বলিল, এর ভেতর তুমি কে? ষোড়শী সে কথার উত্তর না দিয়া হাত ব্যাগ হইতে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট বাহির করিয়া চিন্ময়ের হাতে দিল। থ্যাঙ্কস। পৌঁছে চিঠি দেবেন তো? ম্যানেজার দেবে, না হয় নায়েব তো দেবেই। ষোড়শী একটুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া বাহির হইয়া গিয়া মোটরে উঠিল। মেসের অনেকে জিজ্ঞাসা করিল, কে গো? চিন্ময় দুর্ভেদ্য রহস্যাচ্ছন্ন হাসি হাসিয়া
যে যাহা ভাবিতে চায় তাহারই সুযোগ দিয়া দিল। চিন্ময় ম্যানেজার হিসেবে নিযুক্ত হবার বেশ কয়েক মাস পরে নায়েবের একখানি চিঠি পাওয়া যায়। চিঠিটি দরকারি এবং পরিবার মতো। সবটাই আমাদের দরকার নাই, তবে কতকটাই। পৌষ কিস্তিতে আমাদের আদায় হয় 4,000 টাকার উপর। এবছর 400 টাকাও আদায় হয় নাই। যে কাঁদুনি গায় সেই রেহাই পায়। এমন করিলে জমিদারি আর রাখা যায় না। নতুন ম্যানেজারকে কর্মচ্যুত করিয়া মহাল শাসনের ব্যবস্থা না করিলে আর চলিবে না। বিষয় আশয় নিলামে চলিবে। চিঠিটি জমিদারকে উদ্দেশ্য করিয়া লেখা হইয়াছে। নায়েব সেই চিঠির উত্তরে জবাব পাইল, আমি শীঘ্রই মহাল পরিদর্শন করিতে যাইতেছি। ম্যানেজার গেল না। নায়েব প্রভুকে স্টেশনে রিসিভ করিতে গিয়া নতুন ম্যানেজারের বিরুদ্ধে 10 খান করিয়া লাগাইল। প্রজারা কুকুর জাতীয় জীব, আশকারা পাইলে মাথায় উঠিতে অভ্যস্ত। নতুন ম্যানেজার চিন্ময় মহালের সর্বনাশ করিয়াছে। পৌষ কিস্তির এখনো 8 দিন সময় আছে। উহাকে আজই ডিসমিস করিলে নায়েব কিস্তির পুরা টাকা আদায় করিয়া দিবার ভরসাও দিল। কিন্তু ডিসমিস করিতে বিলম্ব করিলে আদায়ের সম্ভাবনা সুদূর পরাহত হইবে। মধ্যাহ্ন ভোজনের পর ম্যানেজারের তলব পড়িল জমিদারের কাছে। নায়েব পায়ে রবারের শোলের জুতো পরিয়া ডিঙি মারিতে মারিতে পাশের ঘরের আলমারির পশ্চাতে আশ্রয় গ্রহণ করিল। জমিদার বলিল, আপনি আমার জমিদারির সর্বনাশ করেছেন। 400 টাকা আদায় হয়নি। 4,000 টাকার রেভিনিউ। ম্যানেজার চিন্ময় কহিল, 3 বৎসরের অজন্মা, প্রজারা খেতেই পাচ্ছে না, তা টাকা দেবে কোথা থেকে? জমিদারের খাজনা চলে কি করে? জমিদারের রিজার্ভ ফান্ড থাকা উচিত। যারা রিজার্ভ রাখে না, সব নিজেদের বিলাসে খরচ করে, তাদের জমিদারি না থাকাই সঙ্গত। প্রজার রক্ত শোষণ করবার জন্য রাজা নয়, প্রজানুরঞ্জনের জন্যই রাজা। তোমার খাজনা আদায় হয়নি বটে, কিন্তু তোমার প্রজারা তোমাকে দয়াময়ী রানী বলে আশীর্বাদ করছে। তোমার শব্দটা আলমারির পার্শ্বে লুক্কায়িত নায়েবের গায়ে জ্বালা ধরাইয়া দিল। সে জমিদার হইলে এই স্পর্ধার উচিত সাজা দিত। আপনার দ্বারা জমিদারি শাসন চলবে না। তাহলে কি আমাকে প্রজাদের মারতে হবে? আমার নায়েব টাকা আদায় করে দেবে। বেশ, প্রজা বিদ্রোহ হবে। খেতে না পেয়ে তারা শুকনো খড় হয়ে আছে। অত্যাচারের স্ফুলিঙ্গ পড়লেই জ্বলে উঠবে। আমার কলিয়ারির ম্যানেজারির পোস্ট খালি হয়েছে। আপনাকে সেখানে যেতে হবে। পাশের ঘরের নায়েব আনন্দে নৃত্য করিল। জুতার হিল রাবারের, তাই নিঃশব্দ। বাহিরে অনেক লোক জমায়েত হইয়া বড় গণ্ডগোল করিতেছিল। ম্যানেজার মুখ বাড়াইয়া জনতা দেখিয়া লইয়া বলিল, তোমার হাজার হাজার প্রজা তোমাকে দেখতে আর প্রাণ খুলে আশীর্বাদ করতে এসেছে। সরসী দৃশ্যটা দেখিয়া আসিল। বসিয়া বলিল, কিন্তু আপনার এখানে আর থাকা হবে না। আমার অপরাধ? তুমি ওদের দেখো, ওদের চেহারা, কাপড় চোপড় দেখো, ওদের কথা শোনো, তারপর। দেখি বলিয়া সরসী বারান্দায় বাহির হইল। সেখানে যে কোলাহল উত্থিত হইল তাহা প্রচণ্ড ও ভীষণ, কিন্তু তাহার ভিতরে অসীম মাধুর্য ছিল।
প্রজাদের মোদ্দা কথা এই যে রানীমার দয়ায় তাহারা বাঁচিয়া আছে, নতুবা তাহারা বাচ্চা কাচ্চা লইয়া প্রাণে মারা পড়িত। দলের মধ্যে যাহারা বর্ষিয়ান তাহাদের আশীর্বাদ শুনিতে শুনিতে ষোড়শীর চক্ষু জলে ভরিয়া আসিল। ঘরে আসিয়া বসিতে ম্যানেজার চিন্ময় জিজ্ঞাসা করিল, কি গো, আমি অন্যায় করেছি বলে মনে হচ্ছে? আর আমায় ট্রান্সফার করবে? ষোড়শী হাসিয়া বলিল, সে কথা পরে হবে, এসে পর্যন্ত একখানা চিঠিও তো লেখনি। কেন, রিপোর্ট তো সব পাঠিয়েছি। রিপোর্ট আর চিঠি এক? প্রজারা ওইদিকে রানীমার জয়ধ্বনিতে আকাশ বাতাস প্রান্তর মুখরিত করিতে করিতে চলিয়া যাইতেছে। অল্প বয়সের নারীর কর্ণে তাহা মধু বর্ষণ করিতে লাগিল। ষোড়শী বলিল, অন্য সময় কথা হবে। বেশ, কখন আসব? কাল সকালে? কেন, আজ রাত্রে? চিন্ময় বলিল, রাত্রে? সকালেই ভালো। ষোড়শী অভিমান ভরে বলিল, কিসের ভালো? রাত্রে এসো। রাত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রে। কতবার বলবো আর? কিন্তু কন্ট্রাক্ট ছিল কি? আমি কন্ট্রাক্টর নই, অত খবর জানি নে। আমি জানিয়ে দিচ্ছি, কন্ট্রাক্ট ছিল যে তুমি এবং আমি চিরদিন পৃথক এবং একা একা থাকব। সে কন্ট্রাক্ট কে ভাঙছে? আরও একটা কন্ট্রাক্ট ছিল, আমরা সকাল ছাড়া অন্য কোনো সময়ে মিট করব না। কিন্তু তখন চাকরি করতে না। এখন যখন আমার এস্টেটে চাকরি করা হচ্ছে, যখন আসতে বলবো তখন আসতে হবে, যা করতে বলবো। তা তো আমি করিনে, দেখেছ। তুমি প্রজা ঠ্যাঙাতে বলেছ, আমি তাদের মাপ করেছি। খুব করেছ। আমার ব্যাংকের টাকা ভেঙে রেভিনিউ দিতে হবে। সে যাক, রাত্রে আসছো তো? হুকুম লঙ্ঘন করব কেমন করে, যতক্ষণ চাকরি আছে। এইখানে খাবে। এও কি চাকরির অঙ্গ? হ্যাঁ। তারপর? ষোড়শী উঠিয়া আসিয়া চিন্ময়ের কাঁধের উপর একটা ধাক্কা দিয়া বলিল, দেখো, যে এক্সাম্পল সেট করব ভেবেছিলুম, যে উদাহরণ রাখব ভেবেছিলুম, তা করা বড় শক্ত। তুমি কি বলো? আমারও একই মত। এক্সাম্পল ভালো, তবে সেটা সেট করা বড় শক্ত। লাফিয়ে সাগর লঙ্ঘন করা বীরত্বের কাজ। সেকালে হয়তো সম্ভব ছিল, কিন্তু একালে কেউ পারে না। শুনছিলেন সাহিত্যিক বিজয়রত্ন মজুমদারের কলমে গল্প উদাহরণ। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সকল পরিচিত মানুষের সাথে শেয়ার, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্প একান্তে এখন এসে গিয়েছে ফেসবুকেও। সেখানেও থাকছে বেশ কিছু নতুন ছোট গল্প। ফলো করতে ভুলবেন না ফেসবুকেও। ডেসক্রিপশনে ও ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া রইল। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।